ওসি, সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি, বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি। তো এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিউনোর যে ক্ষমতা, সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায়। সেই তুলনায় আসলে বেনজির সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন, কমিশনার আছেন, তারা অনেক কম ক্ষমতা ভোগ করে। 2 নম্বর হলো ঢাকা শহরে যারা মাহফুজ আনাম থাকেন, আমরা থাকি বা প্রণবদা থাকেন, আমরা তুলনামূলকভাবে নিরাপদ, অনেকটা নিরাপদ। কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে। কিন্তু যদি আপনি কোনো একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোনো মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন, কোন মোগল সম্রাট যদি আপনাকে টার্গেট করে বসে, আপনি ওখান থেকে বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি নিজে আমাদেরকে এখানে উদ্ধার করে, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই সম্রাটের জায়গা থেকে আপনাকে উদ্ধার করে। রনি ভাই, আপনিও আমাদেরই লোক ছিলেন, রনি ভাই আপনিও আমাদের লোক ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, ডিসি এসপিদের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি। মিড 80s মিড 90s ডিসি এসপিরা কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে। আমরা প্রণবদা তো অসংখ্যবার, আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে, কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময়, বা করতে পারতেন না, ঢাকা থেকে যেতে হতো। কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান, একজন পুলিশ কমিশনার, একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো, ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যে মানে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন? আমার কাছে 2014 সালের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি মনে হয়েছে। এর কারণ হলো যে 2013-14 সন, 2013-14 সন পর্যন্ত তখনও মন্ত্রী, পলিটিক্যাল যে পাওয়ার, যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন, এতগুলো দুঃসাহস তার ছিল না। আমি এটা লিখে দিতে পারি। এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র নম্র, কিন্তু আমি তার বাসায় যখনই সন্ধ্যা অনেক রাতে আমরা গিয়েছি, সেখানে সাংবাদিক, পলিটিক্যাল যারা পার্সোনালিটি আছে, মন্ত্রী, এমপি, তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম। সেখানে সেই রুমের মধ্যে কোনো আইজি সাহেব ঢুকবেন বা কোনো পুলিশ কমিশনার ঢুকবেন, আমি সাহারা খাতুনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি 2014 সাল পর্যন্ত। বরং আমরা সাহারা খাতুন যদি কোনো আইজি সাহেবকে টেলিফোন করতেন, আইজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে আসার চেষ্টা করতেন। তো এতটুকু সেখানে মানে নূর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন, ভেরি স্মার্ট। তো আমি তো নূর মোহাম্মদ সাহেবকে কখনো সাহারা খাতুনের সঙ্গে তার যে আমার মনে হয় যে কখনোই রনি ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। রনি ভাই একটা আমি একটু প্রণবদা কেটে যেতে চাই। প্রণবদা, প্রথম কথা, আপনি রনি ভাইয়ের সাথে একমত কিনা বর্তমানে আইজি সাহেবরা অনেক মন্ত্রীর চেয়েও ক্ষেত্র বিশেষ অনেক পাওয়ারফুল এবং স্থানীয় পর্যায়ে যারা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা সম্রাট আকবরের মতো পাওয়ারফুল? দ্বিতীয় কথা, এই পাওয়ারের সূচনাটা মোটামুটি ভাবে শুরু হয়েছে 2014 সালে। এই দুটা বিষয় আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই প্রণবদা। না, আমি প্রথমত খুব সাধারণীকরণ বা সরলীকরণের পক্ষে নই, কারণ এটা আইজির ব্যাপার, এটা এসপির ব্যাপার না, এটা ব্যক্তি বিশেষ। 64 জন এসপি একই রকম আচরণ করে না বাংলাদেশে, এবং যে আইজিদের কথা আমরা বলছি সকল আইজি একরকম আচরণ করে না। সকল আইজি কিন্তু বেনজির আহমেদ নয়, এটা কিন্তু স্পষ্ট করে বলতে হবে। সরলীকরণ করে বক্তৃতা দিতে পারবেন আপনি টক শোতে, কিন্তু এটা কোনো, এবং একজন রিপোর্টারের সঙ্গে একজন বক্তার যে পার্থক্য হয়, আপনি খালিদ মুহিউদ্দিন অনেকগুলো জিনিস কাগজপত্র পেয়ে যাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে না পারবেন কাগজপত্রে, ততক্ষণ পর্যন্ত আপনি রিপোর্ট করতে পারবেন না। কিন্তু একজন রাজনৈতিক নেতা কিন্তু একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে। এটা হলো গণমাধ্যমের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষের পার্থক্য। ফলে আপনি বলতে পারবেন, এমনকি যেটা টক শোতেও বলা যায়, সেটাও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন না, কারণ আপনার চিফ রিপোর্টার, আপনার নিউজ ম্যানেজার, আপনার সম্পাদক কিন্তু প্রমাণ চাইবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে হাওয়া ভবন যে প্রতি 1 লাখ টাকা দায়িত্ব সিএনজি আপনি রিপোর্ট করেছিলেন, আমাদের কত কষ্ট করে সেটা প্রমাণ করে কাগজপত্র নিয়ে সেই রিপোর্ট করতে হয়েছে। বা এমনকি আপনি, আমি জানি তখন আপনি ছিলেন মনে হয়, জর্জ মিয়া নাটকের জন্য আমাদের রিপোর্ট করার জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে এবং তার জন্য কি কি প্রমাণ আমাদেরকে সংগ্রহ করতে হয়েছিল। প্রথম আলো আমি সহকর্মীর জন্য আমি সুযোগটা নিলাম, আপনি আমার সহকর্মী ছিলেন, আপনি কিছুটা জানেন। ফলে সংবাদ তৈরি করা, রিপোর্ট প্রচার করা এবং বক্তৃতা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে আপনি বলেন যে আইজিরা, সকল আইজি তো একরকম না, সকল ডিআইজিও একরকম না, সকল এসপিও একরকম না। আপনি ঢালাও করে 560টা উপজেলায় যদি 550 ওসি থাকে, সকল ওসির আচরণ একরকম না। অনেক ওসির বিরুদ্ধে নিউজ হয়, এখন অনেক এসপির বিরুদ্ধে নিউজ হয়, এমনকি এসপিরা যদি দুর্ব্যবহার করে তার বিরুদ্ধে নিউজ হয়। ওকে, পুলিশ যে একদম সবকিছুর উপরে উঠে গেছে এরকম কিন্তু না। যদি আমি জেনারেলাইজেশন থেকে বেরিয়ে যদি একটু পিন পয়েন্ট করি প্রশ্নটা, বেনজির আহমেদ যে বেরিয়ে আসতে পারলেন, এবং বেনজির আহমেদ আপনি বলছিলেন যে সকল আইজি বেনজির হন না, তাহলে বেনজির আহমেদ যে এরকম হইলেন, এইটার কারণ কি যে উনার বাড়ি গোপালগঞ্জ? এইটার কারণ কি উনি শেখ হাসিনার খুব প্রিয়? এটা হলো ক্ষমতার বলয়ের সঙ্গে থাকা এবং ক্ষমতার বলয়কে ব্যবহার করা, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে আমি দুর্নীতি, এটা গোলাম মাওলা রনি বললেন যে ওনার সঙ্গে আলোচনা করলে মনে হয় না। আমি রিপোর্টার হিসেবে তো আলোচনা করে আমি থেমে গেছি, আমি আর খোঁজ নেই নাই যে কোনো একটা কাগজ জোগাড় করা যায় কিনা, কোনো একটা প্রমাণ জোগাড় করা যায় কিনা যে ওনার ওয়াইফ যখন একটা টেলিভিশনে শেয়ার কিনছে, তখন আমার কোনো রিপোর্টার, ডয়েচে কোনো রিপোর্টার কেউ খোঁজ করে নাই যে আয়কর নথিতে তার কত আছে যেটা দিয়ে উনি এটা কিনতে পারেন। এইরকম সাংবাদিকতা হয়তো হয় নাই তার ব্যাপারে, ফলে এই জন্য উনি পার পেয়ে গেছেন। কিন্তু অনেকের তো হয়েছে,
জেনারেল মইনুল আহমেদ যে 6 জনকে ডিঙিয়ে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন, এই রিপোর্ট আমরা করেছি সেনাবাহিনী প্রধান হওয়া সত্ত্বেও। এটা করছি তো আমরা। এমনকি কোর্ট মার্শাল হচ্ছে এই খবর কেউ আপনাকে বলবে না যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল করা হচ্ছে, নৌবাহিনী, এটা কেউ আপনাকে বলবে না, কেউ আপনাকে বক্তব্য দিবে না, আইএসপিএফ দিবে না। কিন্তু সেই নিউজ আমরা করতে পেরেছি, কারণ আমাদের যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করার মতো সুযোগ হয়েছিল। আমি পেরেছি, কিন্তু অন্যটা কাছে পারি নাই, সেই জন্য সেই নিউজটা হয় নাই। এখন মাহবুবুর রহমানের কাছে হয়তো তথ্য ছিল, কিন্তু তাকে এস্টাবলিশ করে ডেলি স্টারে একটা নিউজ করার মতন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তার হাতে হয়তো ছিল না, অবগত আগার নাই, জিনিসটা হয় না। এটা কিন্তু আইজির ব্যাপার না, বেনজির আহমেদ ব্যক্তিগতভাবে হইতে পারে, এবং এখনো যে কোনো ডিআইজির বিরুদ্ধে হোক, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হোক, যদি কোনো কাগজপত্র প্রমাণ আদি পাওয়া যায়, আমি মনে করি কেউ না, আমি হয়তো না করতে পারি, আপনি না করতে পারেন, কিন্তু আরেকজন রিপোর্টার কিন্তু ঠিকই করে ফেলবে। এবং সেইভাবে কিন্তু নিউজ হচ্ছে, সেইভাবে কিন্তু এই যে আর্থিক কেলেঙ্কারি যে সমস্ত নিউজ হচ্ছে, আমি বাচ্চু সহ সেইভাবেই কিন্তু হয়েছে। কোনো রিপোর্টার, কোনো পত্রিকা, কোনো টেলিভিশন কিন্তু সেটা করে না। কিন্তু আমরা সবসময় দেখছি, আমি এই জায়গার মধ্যে আসছি, আমি একদম স্পেসিফিক এই প্রশ্নটা করতে চাই রনি ভাইকে, এবং প্রণব দাকেও আমি এইটার রনি ভাই, আমার কিন্তু একটা উপসংহার এরকম আমার টানতে ইচ্ছা করে যে বেনজির আহমেদ আসলে বেনজির হয়েছে শুধুমাত্র তার ব্যক্তি, আপনি যেটা বলতেছিলেন যে তার ব্যক্তি যে মানে ব্যক্তিত্ব বা তার যে ব্যক্তি মানুষ, সেইটা দেখে মানুষ মুগ্ধ হয়, ব্যাপারটা এরকম আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে সবসময় মনে হয় যে সেটা আওয়ামী লীগের সরকারের প্রশ্রয়ী, সাক্ষাৎ তার জায়গা থেকে তাকে এই ছাড়টুকু দেওয়া হয়েছিল বলে তিনি ছাড়টুকু পেয়েছেন। এবং আমার কাছে মনে হয় সেটা আজিজ সাহেবের ক্ষেত্রে সত্য, সেটা বেনজির সাহেবের ক্ষেত্রে সত্য। সরকার এখন যতই দায় চেষ্টা করুক না কেন, আমি আপনার মন্তব্য একটু শুনতে চাই রনি ভাই, যে সরকারের প্রশ্রয় ছাড়া একজন বেনজির আহমেদের এরকম বেনজির হয়েছে ওটা সম্ভব কিনা আসলে, মানে এইটাকে আমরা বেনিফিট অফ ডাউট এরকম দিব কিনা। আমরা একটু ইয়াকে জিজ্ঞেস করেছিলাম, দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে ব্যাংক খাতে, 1 মিনিট রনি ভাই আসছি, আমরা দর্শকদের জানতে চেয়েছিলাম যে ব্যাংক খাতে ভঙ্গুর অবস্থার জন্য সরকারকে দায়ী বলে মনে করেন কিনা। শতকরা 98% দর্শক মনে করছে যে হ্যাঁ সরকারই দায়ী, শতকরা 2% দর্শক মনে করছে না সরকার দায়ী নয়। ভোট দিয়েছেন 58,000 দর্শক। রনি ভাই, আমি বলতে চাই যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে ছাড় দেওয়া না হলে, কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি, এটি প্রথম উদাহরণ নয়, বেনজির আহমেদ বা আজিজ আহমেদ এটি প্রথম উদাহরণ নয়। বিচারপতি এসকে সিনহাকে প্রধান বিচারপতি বানানোর পর তাকে যখন প্রধান বিচারপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হলো, তখন এই সরকার থেকেই বলা হয়েছে যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, যে দুর্নীতি তিনি প্রধান বিচারপতি হওয়ার অনেক আগের কথা বলা হচ্ছে সেই সময়, অর্থাৎ সরকার জানতেন, তারপরে সেটি তাকে করতে দিয়েছেন। সেরকম কিনা ব্যাপারটা আমি একটু জানতে চাই, জানাব বলা আমার। না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে আপনি যেভাবে বললেন যে সরকারের প্রশ্রয় বেনজির আজিজ বা আজিজান বেনজির গং তৈরি হয়, এটার সঙ্গে আমি আসলে দ্বিমত পোষণ করি। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে সুযোগ সবার কাছে অবারিত থাকে, সকল আইডির জন্যই, সকল ওসির জন্য, সকল এসপির জন্য অনেকগুলো সুযোগ থাকে, নেগেটিভ পজিটিভ, ভালো করার মন্দ করার। এখন তার শিক্ষা, তার অভিলাষ, তার মানে ব্যক্তিগত রুচি অভিরুচির উপর সে নির্ভর করে যে সে কোন কাজটি করবে। তো সেই দিক থেকে যিনি আজিজ সাহেব যখন বিজিবি ডিজি ছিলেন বা সেনাপ্রধান ছিলেন, বা উনি যখন কমিশনার, র্যাব ডিজি বা যাকে বলা হয় আইজি ছিলেন, ওই সময়টিতে সরকার নিঃসন্দেহে তাকে ভালোবেসেছে, তাকে একটা স্কোপ দিয়েছে, এবং তিনিও সরকারের জন্য যথেষ্ট কাজকর্ম করেছেন, এবং সেটার প্রতিদান বা কনসিডারেশনটা হিসাবে তিনি মনে করেছেন যে আমি আসলে অনেক কিছু করতে পারি, আই ক্যান ডু, এবং আমি আমার এই কর্মের জন্য কখনই আমাকে প্রশ্ন করা হবে না। তার সঙ্গে সঙ্গে তার যে ব্যক্তিগত অনেক স্বপ্ন থাকে, যেমন অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ফ্রাস্ট্রেশন থাকে, সেই জিনিসগুলো থেকে এটা আসলে একটা কম্বিনেশন, ব্যক্তির রুচি অভিরুচি। আমাদের দেখেন এই সমাজে এখন, আপনি শুধু সাংবাদিকদের ভয়ের কথা বলছেন, এই সমাজে এখন অনেক সাংবাদিক আছেন যারা ভয় পাচ্ছেন না, পুরো অবস্থাতে ভয় পাচ্ছেন না। এখন এটাকেও আপনি জেনারেলাইজ করতে পারবেন না, রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন, কিন্তু সব রাজনীতিবিদ ভয় পাচ্ছেন না। অনেকে দুর্নীতি করছেন, কিন্তু এখন আমাদের সমাজে কিছু লোক আছেন তারা দুর্নীতি করছেন না। তো এটা আমি মনে করি যে ব্যক্তি এবং পরিবেশ পরিস্থিতির একটা, যাকে বলা হয় সমন্বয়। এখন মূল ব্যাপারটা হলো এই সমন্বয়টা কখন হয়, যখন কোথাও একটা সিস্টেম তৈরি হয়ে যায়, একটা বিধি ব্যবস্থা তৈরি হয়ে যায়, সেই বিধি ব্যবস্থাতে যখন ন্যায় বিচারটা নিশ্চিত থাকে, দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়, এবং যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা তাদের কর্মের প্রতিফল হিসেবে সেখানে বুঝতে পারেন। এখন আপনি দেখুন, একজন যখন সেনাপ্রধান নিয়োগ করা হবে, র্যাব প্রধান নিয়োগ করা হবে, তারপর শেষে আইজি নিয়োগ করা হবে, অনেকদিন যাবতীয় এখানে তার পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়। তারপর সে সরকার মানে রাষ্ট্রের জন্য যা করবেন সেটা তো সেকেন্ডারি। ফার্স্ট থিং হলো সরকারের জন্য আরো ভালো করে বলে সরকার প্রধানের জন্য কি করবেন, দলের জন্য তিনি ক্ষতিকর হবেন কিনা, প্রতিপক্ষের জন্য তিনি কতটা হুমকি হবেন, প্রতিপক্ষে কতটা দমাতে পারবেন সরকারের পক্ষে, এই বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবৎ খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং বিশেষ করে একেবারে আমি বলবো সেই 1991 সন থেকে এই বিষয়গুলো ধীরে 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 গ্রাজুয়ালি হতে হতে, এবং এটা 2014 পর থেকে একেবারে এটা ডিজাস্টার হয়ে গেছে। এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুলিশের যে কনস্টেবল, সেই কনস্টেবল নিয়োগ করার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, ঘুষ প্রদান,
এবং তার লয়ালিটি, তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সঙ্গে তার কোনো কানেক্টিভিটি আছে কিনা, এই বিষয়গুলো সে যখন অতিক্রম করে একটা চেয়ারে বসে তখন সে মনে করে যে আমাকে এই বিষয়গুলো মানে যাকে অর্জন করতে হবে। আমাকে বিশ্বস্ততা অর্জন করার জন্য সে ওভার এক্সারসাইজ করে তার ডিউটি, প্রতিপক্ষকে সে দমানোর চেষ্টা করে যে আমার প্রতি যে বিশ্বাস সে করুক, এবং অন্যায় করতে 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 তার একটা হাত বেড়ে যায়, তার জিহ্বা বেড়ে যায়, তার শক্তি বেড়ে যায়, তার দম্ভ বেড়ে যায়, বা এটা একটা হিউম্যান। এই স্টেজে যখন তার হাত, জিহ্বা, দম্ভ বাড়তে থাকে তখন সরকার কি করে? এগুলি উপভোগ করে নাকি সরকার জানে না, জানতে পারে না? সরকার হয় কি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ধরুন আমি একটা সংসদ সদস্য ছিলাম, আমার নির্বাচনী এলাকায় বা আমার এলাকাতে অনেকগুলো সমস্যা আসলে তৈরি হয়ে গেছে, যে সমস্যাগুলো আমার একটা ছোট এলাকাতে আমার কানে আসতে এবং আমাকে বুঝতে এবং বিশ্বাস করতে আমাকে অ্যাটলিস্ট 1 বছর সময় লেগেছে। কিন্তু যখন আমি 1 বছর সময় লেগেছে তখন আমি দেখেছি যে অনেক মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, সে মনস্টার হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখন তাকে কোনো কিছু করতে পারছি না। এখন দেখা গেল যে বেনজির সাহেব বা আজিজ সাহেব বা এদের মতো যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায়, যেমন এটা তহসিলদার, যারা এই সরকারের যে রাজনৈতিক ইচ্ছা, সরকারের যে অভিলাষ, সেই অভিলাষের সঙ্গে কমপ্লাই করে সে সরকারের বিশ্বাসভাজন হয়ে যায়, আপনজন হয়ে যায়, এবং আপনজন হওয়ার পরে সরকার এবং তার মধ্যে একটা মধুচন্দ্রিমা শুরু হয়, সেটা স্থানীয় ভাবে জেলা পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক। এবং সেই মধুচন্দ্রিমার মধ্যেই সে করে কি, এই সরকার যখন তাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের মধ্যে সে বিশ্বাসটা ভঙ্গ করে ফেলে, এবং বিশ্বাস ভঙ্গ করতে করতে যখন সরকারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে এই লোকটি এই কাজ করেছে, তখন যে সকল এজেন্সি, ধরুন এখন সরকারের বিভিন্ন এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা খুব কনফিউজড হয়ে যায় যে এই কথাগুলো আমি জায়গা মতো বলবো কি বলবো না, আমার চাকরি থাকবে কি থাকবে না, কিংবা ধরেন যারা সাংবাদিক আছেন তারা একটা মানে দ্বিধায় পড়ে যান যে আমরা এগুলো প্রকাশ করবে কি করবো না। এমনকি আমরা যারা টকশোতে গিয়ে, যেটা প্রণব বললেন, আমরা যারা টকশোতে গিয়ে কথা বলি, ঢালাও কথাবার্তা বলি, এটা ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে জনাব ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে ঢালাও ভাবে গালি দিতে পারি, আমরা কিন্তু র্যাবের ডিজিকে নিয়ে কথা বলতে গেলে আমাদের জিহ্বা এমনিতে তালা লেগে যায়, এটা আমাদের বলতে হয় না। আমরা ইচ্ছা করলেই ঢাকার পুলিশ কমিশনার কে নিয়ে কোনো কথা বলি না, আমরা ডিবি অফিসার সাহেবকে নিয়ে। রনি ভাই, মানে এই ওবায়দুল কাদের সাহেব কি র্যাবের ডিজির মতো, মানে র্যাবের ডিজি কি ওবায়দুল কাদের লেভেলের গুরুত্বপূর্ণ কেউ? আমরা আলোচনা করবো টকশোতে। ঢাকার কমিশনার, 8 গ্রেডের একজন কর্মকর্তা, আপনি সেটা যাই হোক না, আমাদের এখানে মূল ব্যাপার হলো আমরা টলারেন্ট না। এখানে আমি প্রধানমন্ত্রী, আপনি রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে পারবেন, কারণ রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলাটা সহজ, আর আপনি যে কোনো সরকারি কর্মকর্তা বা যে কোনো সরকারি তাদের বিরুদ্ধে বলতে পারবেন না, কারণ তাদের তো রাজনীতি করে না, তাদের বিরুদ্ধে বলতে হলে স্পেসিফিক অভিযোগ করে আপনাকে বলতে হবে, তাই না?